সরকারি চাকরিতে গেজেটের মাধ্যমে বিএনপি জামাত কিংবা নিরপেক্ষ অনেক প্রার্থীকে বাদ দিত শেখ হাসিনা সরকার, যার কারণে কিন্তু শেখ হাসিনার পতন ঘটেছিল। আমরাও কি সেই পথে হাঁটবো? অবশ্যই না। সুতরাং এই জুলাই যে গণ অভ্যুত্থান, এটি আমরা জন্মও দিয়েছি, সফলও করেছি, কারোর প্রতি বৈষম্য করার জন্য না। সুতরাং এই 43তম বিসিএসে যে সকল শিক্ষার্থীকে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের প্রত্যেককে যদি কারো বিরুদ্ধে স্পেসিফিক কোনো মামলা না থাকে, তাহলে প্রত্যেককে গেজেটভুক্ত করতে হবে। যদি গেজেটভুক্ত না করা হয়, তাহলে আমরা আন্দোলনে যাব। এই দেশের শিক্ষার্থীদের বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে 2018 সালেও কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, 24 যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনের নামও কিন্তু দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সুতরাং এই ব্যানার থেকে কোন শিক্ষার্থীর প্রতি, কোন চাকরি প্রত্যাশীর প্রতি অন্যায় অবিচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রিয় উপস্থিতি, শুধু এইটুকু কথা বলবো যে একটা শিক্ষার্থী তার ছাত্র জীবন থেকে শুরু করে এই পুরো পথ চলায় এত পরিশ্রম করে পরিবারের স্বপ্ন, নিজের স্বপ্ন সবকিছু বাস্তবায়নের লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যে বিসিএস এর প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবার মতো 3টি কঠিন পরীক্ষার ধাপ উত্তীর্ণ হওয়ার পরেও যদি সে চাকরি না পায়, তাহলে এটি আমরা যে সংস্কারের কথা বলছি, সেটি আসলে সংস্কার বলে প্রতীয়মান হবে না। ধন্যবাদ সবাইকে। এখন ভাই লাইভে আছি, কথা বলেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের অবদান সম্পর্কে পুরো দেশবাসী জানে। 6 জন সাংবাদিক এই অভ্যুত্থানে শহীদ হয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং সারা বাংলাদেশে আমরা দেখছি এখনো পর্যন্ত সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে, নানানভাবে হয়রানি করা হচ্ছে এবং নানান ভয় দেখানো হচ্ছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্টভাবে বলছি, গণ অধিকার পরিষদ সাংবাদিক সমাজের সাথে রয়েছে। যে কোনো সাংবাদিক তার পেশাদারিত্ব দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ধরনের হয়রানির শিকার হন, আমাদেরকে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে দাঁড়াবো। নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিকদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সত্য এবং সঠিক সংবাদকে জনগণের সামনে তুলে ধরতে হবে। আমরা বিগত পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দেখেছি, সঠিক এবং সত্য সংবাদ গণমাধ্যমে প্রকাশ করা সম্ভবপর হয়নি। নানান চাপ ছিল। ডিজিএফআই, এনএসআই তারা প্রেসক্রিপশন রেডি করে দিত, কি বলতে হবে, কি লিখতে হবে। আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন টেলিভিশনে এবং ডিজিটাল মিডিয়ায় আমরা নানান সময় নানান ধরনের ঘৃণ্য সংবাদ দেখেছি। আমরা নতুন বাংলাদেশ গঠনে আমরা চাই সাংবাদিকরা নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে। নতুন বাংলাদেশ গঠনে জাতির আয়না হিসেবে সাংবাদিকদেরকে কাজ করতে হবে। আপনারা জানেন 2018 সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের আহ্বায়ক ছিল আমার পাশে বসা জননেতা হাসান আল মামুন এবং এরপরে যে ডাকসু নির্বাচন হয়, সেই নির্বাচনে সহসভাপতি অর্থাৎ ভিপি নির্বাচিত হয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনের প্যানেল থেকে বর্তমান গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল হক নূর। আমি সেই কোটা সংস্কার আন্দোলনের যে সংগঠন, পরবর্তীতে সেই সংগঠনের আমি ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছি এবং আমাদের পাশে, আমাদের সভাপতি নুরুল হক নূরের পাশে আজকে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তাকে আপনারা সকলেই চিনেন,
ফারুক হাসান। কোন সংস্কার আন্দোলনে তার যে সংগ্রামী ভূমিকা, একসাথে ফারুক হাসান সহ আমি এবং আমাদের অন্যান্য সহযোদ্ধারা একসাথে আমরা কোন সংস্কার আন্দোলন 2018 সালকে কেন্দ্র করে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা একসাথে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি, আমাদেরকে নানানভাবে হয়রানি করা হয়েছে। আমরা ঠিক মতন আমাদের পড়াশোনা শেষ করতে পারিনি। আমাদের সভাপতি নুরুল হক নূর জনগণের অধিকার আদায় করতে গিয়ে তিনি নানান নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। ঠিক একইভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ফারুক হাসান তিনিও সংগ্রামী ভূমিকা রেখেছেন, নানানভাবে হয়রানি নির্যাতনের শিকার হয়েছেন। আজকে আপনারা দীর্ঘ সময় পরে আমাদেরকে এক টেবিলে দেখতে পাচ্ছেন। জাতির জন্য এটি একটি নতুন সংবাদ এবং একটি আশার সংবাদ। আমরা নতুনভাবে এই দেশকে ঐক্যবদ্ধভাবে আমরা গড়তে চাই। এই দেশ গঠনে গণ অধিকার পরিষদের ভূমিকা সম্পর্কে নতুনভাবে বলার কিছু নাই। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলন থেকে 24 সালের যে কোটা সংস্কার আন্দোলন, আমাদের যে ভূমিকা, এই ভূমিকা সম্পর্কে আপনারা সকলেই জানেন। আমরা নতুন ভাবে একসাথে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে আমরা পথ চলতে চাই। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা রাজপথে ছিলাম। আমরা বলতে এই টেবিলে যারা একসাথে বসে আছি, একসাথে না, আমরা বলতে আমাদের গণ অধিকার পরিষদের কথা বলছি। অবশ্যই অন্যান্য দল, ছাত্র সংগঠন, সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা তারা তো অবশ্যই ছিল, তারা না নামলে কোনোভাবে এই অভ্যুত্থান সফল হতো না। একসাথে পথ চলতে গিয়ে আমাদের মধ্যে মত পার্থক্য হয়েছে। সেই মত পার্থক্যের আজ অবসান ঘটতে শুরু হয়েছে। জনগণের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গঠনে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা অতীতের ন্যায় একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি বাংলাদেশের মানুষ আমাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাবে। নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের কোনো বিকল্প নাই। এই লড়াইয়ে আশা করি এদেশের জনগণ আমাদের পাশে থাকবে। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসী, এখন এদেশের মানুষ একটি সংকটের মধ্যে রয়েছে। কি সংকট? আমরা যেমনি ভাবে ঐক্যবদ্ধ হয়ে হাসিনার পতন ঘটিয়েছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা দেখতে পাচ্ছি একটি বিভাজিত রাজনীতি। আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঐক্য এবং সংহতি আজকে ভেঙে পড়ার দ্বার প্রান্তে। এই বাংলাদেশ গঠন করার জন্য 2000 মানুষ জীবন দেয়নি, 2000 মানুষ শহীদ হয়নি। এই বাংলাদেশ গঠন করার জন্য 30,000 যোদ্ধারা এইভাবে তারা রক্ত দেয়নি। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের বিছানায় আমাদের যোদ্ধারা তারা কিন্তু সুচিকিৎসার জন্য কাতরাচ্ছে। তারা কি চায়, তারা কি চেয়েছিল, এটি আমাদেরকে অনুধাবন করতে হবে। এই যোদ্ধারা এবং শহীদরা তারা চেয়েছিল একটি নতুন বাংলাদেশ, যেখানে হাসিনার মতন আর কোনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না, এবং একটি নতুন রাজনীতি। এবং এই জন্য দরকার জাতীয় ঐক্য এবং সংহতি। জাতীয় ঐক্য এবং সংহতি ছাড়া যে কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত এদেশের জনগণের ক্ষতি করবে, দেশকে ক্ষতি করবে। এই জন্য আমরা সরকারকে এর আগে আহ্বান জানিয়েছিলাম, আপনারা যে কোনো সিদ্ধান্ত আপনারা জাতীয় সংলাপ আহ্বান করার মাধ্যমে নেবেন। এবং এই মুহূর্তে যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সরকারের বাইরে অন্য কোনো দল বা সংগঠন যে কোনো হঠকারী সিদ্ধান্ত এককভাবে নিলে সেটি দেশ এবং জাতির জন্য অকল্যাণকর হবে। সুতরাং আমরা এখন সকল দল, সকল মতের প্রতি আমরা আহ্বান জানাতে চাই, আপনারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সরকারের শরণাপন্ন হন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে তারা ডক্টর ইউনূসের উপর আস্থা রেখেছে এবং তারা যে এককভাবে যে ঘোষণা তারা দিতে চেয়েছিল সেই জায়গা থেকে তারা ফিরে এসে ডক্টর ইউনূস যে উদ্যোগ নেবেন সেই উদ্যোগের সাথে তারা থাকবেন। আমরাও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ডক্টর ইউনূসের উপর আস্থা রাখছি। আমরা দৃঢ় বিশ্বাস করি ডক্টর ইউনূস তিনি জুলাই গণ অভ্যুত্থানের একটি
ঘোষণাপত্র বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত সহ সকল দল এবং বৈষম্য বিরোধী আন্দোলন সহ যে সকল সংগঠন নেতৃত্ব দিয়েছে, অংশ নিয়েছে, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই একটি ঘোষণাপত্র রেডি করবেন। এছাড়া এককভাবে ঘোষণাপত্র হলে দেশ একটি যুদ্ধের দিকে চলে যেত এবং দেশের এবং জনগণের একটি ক্ষতি হতো। সেই ক্ষতির হাত থেকে গতকাল বাংলাদেশের জনগণকে বাঁচিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আশা করি সরকারের এই সিদ্ধান্ত সকলে মেনে ডক্টর ইউনূসকে নতুন বাংলাদেশ গঠনে এবং রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করবে। এই সরকার আমাদের সকলের সরকার। এই সরকারকে সহযোগিতার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করা আমাদের সকলের দায়িত্ব। সেই দায়িত্ব সুনাগরিক হিসেবে আপনাদের সকলকে পালন করার আহ্বান জানাচ্ছি। গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংস্কারে ডক্টর ইউনূসকে সহযোগিতা করছে। ইনশাল্লাহ আজ থেকে সেই সহযোগিতা আরো বেশি দৃঢ় হবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় কোটা সংস্কার আন্দোলন 2018 সালের নেতা এবং গণ অধিকার পরিষদের নেতা আমাদের সহযোদ্ধা ফারুক হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই একটা নতুন মেসেজ, একটা আনন্দঘন মুহূর্তে আমরা জাতিকে নতুন একটা বার্তা দিতে চাই আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। 1971 সাল থেকে শুরু করে 2024 সালের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন এবং সংগ্রামে তরুণরা অগ্রভাগে ছিল এবং তরুণরা মুখ্য ভূমিকা পালন করেছে। কিন্তু বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, এই তরুণদেরকে সেই 1971 থেকে 2024 এই 54টি বছরে বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে একটা বিভাজনের মধ্যে রেখে তারা ফায়দা হাসিলের চেষ্টা করেছে। কিন্তু আমরা বিশ্বাস করি, এদেশের মানুষ বিশ্বাস করে, তরুণরা না থাকলে কোনো বিপ্লব কখনোই সাধিত অতীত হয় নাই, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও নেই। অর্থাৎ তরুণরাই প্রত্যেকটি আন্দোলন, সংগ্রাম, বিপ্লব কিংবা অভ্যুত্থান, প্রত্যেকটি বিপ্লবের অগ্র সৈনিক হিসাবে তারা ভূমিকা রেখেছে। আজকে 2024 সালের বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে আমরা বসবাস করছি। আমরা জানি গত জুলাই আগস্টের যে বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানেরও অগ্রভাগে এদেশের তরুণরা ছিল। এদেশের তারুণ্যের যে অকুতভয় সাহসী ভূমিকা, সেই ভূমিকার কারণে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের সম্মিলিত অংশগ্রহণে আমরা বাংলাদেশকে একটি ফ্যাসিবাদ মুক্ত দেশে পরিণত করতে সক্ষম হয়েছি এবং বাংলাদেশের ইতিহাসে সর্বনিকৃষ্ট স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করতে আমরা সম্ভব করেছি এবং সেটি আমরা পেরেছি। সেই জায়গা থেকে আজকে এই নতুন বাংলাদেশে জনগণের প্রত্যাশা, যে তরুণদের সম্মিলিত সংগ্রাম এবং ইফোর্টের মাধ্যমে আমরা আজকের এই নতুন বাংলাদেশ পেয়েছি, এই তরুণরা যাতে ভবিষ্যতে বিভাজিত না হয়, এদের মধ্যে যাতে কোনো দূরত্ব না থাকে, এরা যাতে কোনো আগ্রাসী কিংবা ধনতান্ত্রিক শক্তির বিভাজনের মধ্যে পড়ে এদের যে উদ্যম, এদের যে স্পিরিট, এদের যে তারুণ্য, এটি যাতে নষ্ট না হয়, এটি যাতে বিনষ্ট না হয়, এটি এদেশের মানুষ সবসময় দেখতে চাই এবং তাদের মধ্যে একটি আকাঙ্ক্ষাও রয়েছে। 2018 সালে আপনারা জানেন যে আমরা ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমাদের এই রাজনৈতিক অগ্রযাত্রা শুরু হয়। আমরা সেই আন্দোলন অতি অল্প সময়ে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলাম শুধুমাত্র একটাই কারণে, এই আন্দোলনের নেতৃত্বে ছিল দেশের তরুণরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় অতি অল্প সময়ে আমাদের এই আন্দোলন অগ্নি স্ফুলিঙ্গের মতো অতি অল্প সময়ে কিন্তু ছড়িয়ে পড়েছিল। সেই জায়গা থেকে আজকের এই গণ অধিকার পরিষদের জন্ম, উত্থান এবং এ পর্যন্ত আসা। তো মাঝখানে আমাদের বেশ কিছু মতানৈক্য এবং নানান কারণে আমাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছিল। আমরা দুটি গ্রুপ বলতে পারেন আলাদাভাবে আমরা পথ চলা শুরু করেছিলাম। তো যাই হোক, আমরা আলাদাভাবে পথ চললেও আমাদের হৃদয়ে, মননে, মস্তিষ্কে একটাই রাজনৈতিক দল,
একটাই রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে গণ অধিকার পরিষদ। আমরা আলাদাভাবে কাজ করলেও, হয়তো কেউ পল্টনে কাজ করেছি, কেউ প্রেস ক্লাবের সামনে, কিংবা কেউ আরেক জায়গায়, কিন্তু প্রত্যেকের মাথায়, প্রত্যেকের হৃদয়ে শুধুমাত্র একটাই রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল, গণ অধিকার পরিষদ। আর এদেশের মানুষ, আমরা দুটি রাস্তায় হাঁটলেও এদেশের জনগণ কখনোই আমাদেরকে দুটি রাস্তার পথিক হিসেবে বিবেচনা করে নাই। তারা মনে করেছে গণ অধিকার পরিষদ একই রাস্তার, একই পথিকের এরা অনুসারী কিংবা সদস্য। সেই জায়গা থেকে আমরা ফিল করেছি নতুন বাংলাদেশে আসলে বিভাজন কিংবা বিভাজিতের রাজনীতি এদেশের মানুষও দেখতে চায় না, আমরাও দেখতে চাই না। এই তরুণদের নিয়ে অতীতে অনেকেই খেলেছে, অনেকেই এই তরুণদের ব্যবহার করে রাজনৈতিক সোপানে যাওয়ার সিঁড়ি হিসাবে তাদের ব্যবহার করেছে। সুতরাং এই তারুণ্যের শক্তিকে আমরা আর কোনো অপশক্তির ক্ষমতায় যাওয়ার লালিত যে দুঃস্বপ্ন, এটি আর বাস্তবায়ন হতে দিব না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের বাংলাদেশ, এবং এই তারুণ্য এই বাংলাদেশকে নতুনভাবে যে গড়ে তুলবে তার বড় ধরনের একটি লড়াইয়ের মাধ্যমে তারা কিন্তু 2024 সালে দেখিয়ে দিয়েছেন। তো আজকের এই অনুষ্ঠানে আমরা 2024 সাল থেকে শুরু করে আমাদের সেই 1971 থেকে 2024 সালের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যে সকল তরুণ ভাইরা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমাদের এই আন্দোলন সংগ্রামে যারা আহত সহযোদ্ধা রয়েছেন, হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, যারা এখনো অসুস্থ, তাদের প্রত্যেকের আশু সুস্থতা আমরা কামনা করছি। তো যাই হোক, আজকের এই ঐক্যবদ্ধ যে ঘোষণার জরুরি সংবাদ সম্মেলন, এই জরুরি সংবাদ সম্মেলন থেকে আমরা দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই যে আমরা তরুণরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা আগামীর বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে চাই। শুধু আমরা এখানে গণ অধিকার নয়, এর বাইরেও যে সকল তরুণ ভাইরা রয়েছেন, যে সকল তরুণ ভাইরা হৃদয়ে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন লালন করছেন, আমরা উন্মুক্তভাবে তাদেরকেও আহ্বান জানাই, আসুন আমরা আমাদের মধ্যে যে সকল ভেদাভেদ, ভুল বুঝাবুঝি কিংবা যে ধরনের চিন্তা রয়েছে, সেই চিন্তাগুলো ছুঁড়ে ফেলে দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, আমরা এক কাতারে আসি। আমরা যদি এক কাতারে আসতে পারি, আমরা নিশ্চিত অতি অল্প সময়ে এই বাংলাদেশকে এদেশের তরুণরা নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আর এই তরুণ নেতৃত্বের জন্য বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে চাতক পাখির মতো অপেক্ষা করছে। আর আমরা সেই জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সেই নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্যই মূলত ঐক্যবদ্ধ হয়েছি, এবং এই ঐক্যবদ্ধ হচ্ছে দেশ ও জাতিকে একটা নতুন মেসেজ, নতুন বার্তা দেওয়া। যাই হোক, গণ অধিকার পরিষদ মাঝখানে বেশ কিছুদিন দুই পথে দুই রাস্তায় পথ চলা শুরু করেছিল। সেই দুটি পথ কিংবা দুটি রাস্তা আজকে একই রাস্তায় অন্তর্ভুক্ত হলো। আজকে থেকে আমরা গণ অধিকার পরিষদ একীভূত হয়ে একসাথে পথ চলার সিদ্ধান্ত নিয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং যারা দেখছেন সারা দেশের জনগণ, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, সকলের উদ্দেশ্যে একটাই কথা, একটাই বার্তা, আমরা সম্মিলিতভাবে আমাদের ক্ষুদ্র স্বার্থ পরিহার করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে, দেশ ও জাতির কল্যাণে আজকে থেকে হাতে হাত রেখে নতুন বাংলাদেশে 2025 সালের 1 জানুয়ারি থেকে আমরা নতুনভাবে পথ চলবো। গণ অধিকার পরিষদ আজকে থেকে ঐক্যবদ্ধ, গণ অধিকার পরিষদ আজকে থেকে একটি, সেটি হচ্ছে আমাদের এই তারুণ্যের মাধ্যমে যে গণ অধিকার পরিষদের জন্ম হয়েছিল, সেই গণ অধিকার পরিষদ আজকে থেকে আগামীর বাংলাদেশকে নতুনভাবে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আলোচনার মাধ্যমে আমাদের যে লিখিত বক্তব্য, সেটি আমি আগেও বলেছি, আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর বক্তব্য রাখবেন। তার আগে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের যে লিখিত বক্তব্য, আমি সেটি আপনাদেরকে আবারও শোনাচ্ছি। এই রাখেন, লাগবে না। 2000 আমাদের লিখিত বক্তব্য, আমরা যে একীভূত হচ্ছি, সেই একীভূত হওয়ার আমাদের যে লিখিত বক্তব্য, সেই লিখিত বক্তব্য আমরা আবার উপরে শোনাচ্ছি। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা রাজপথে ছিলাম। একসাথে পথ চলতে গিয়ে আমাদের মত পার্থক্য হয়েছে। সেই মত পার্থক্যের আজ অবসান ঘটতে শুরু হয়েছে। জনগণের কাঙ্ক্ষিত
নতুন বাংলাদেশ গঠনে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা অতীতের ন্যায় একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাদের সম্মিলিত আজকের এই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদ জিওপির সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি জননেতা নুরুল হক নূর। লাইভ চলছে ভাই। ভাই আপনি সামনের দিকে ভাই শুরু করুন ভাই। ভাই আপনি আরেকটু সামনের দিকে পিছনের দিকে পাঠান। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অল্প সময়ের নোটিশে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে অফিসে হাজির হয়েছেন। আপনারা সকলেই অবগত আছেন, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গোটা জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, বাংলাদেশের ইতিহাসে এরকম ভাবে ঐক্যবদ্ধ হওয়ার নজির বিরল। বিশেষ করে 5ই আগস্টের পূর্বে সমস্ত মানুষ ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল, যার ফলে একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানের পরপরই আমরা বলে আসছিলাম যে এই গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব, এটা নিয়ে একটি আমাদের কালেকটিভ ন্যারেটিভ বা বয়ান থাকা দরকার, যেটা পরবর্তীতে একটা ডকুমেন্টেশন হবে। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে গত 5 মাসে এই 5ই আগস্টের পূর্বে জুলাই বিপ্লবে যেভাবে আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেটি নানান কারণে এখন কিছুটা বিভক্তির পথে, ঐক্যে কিছুটা ফাটল ধরেছে, এটা বাস্তব। যার ফলে 5ই আগস্টের পরপর শুরুর দিকে আমরা সকলে দল মত নির্বিশেষে একটা নিরপেক্ষ সরকার গঠন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে যেভাবে একমত ছিলাম, এক জায়গায় ছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার এবং আগামীর বাংলাদেশের রূপরেখা তৈরিতে যেভাবে এক জায়গায় ছিলাম, এক মতে ছিলাম, আজকে কিন্তু সেই মত কিছুটা বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। দ্রুত নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাগিদ আসছে। সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ছিল 5 মাসে, সেটা বড় রকমের হোঁচট খেয়েছে কয়েকটি ঘটনায়। বিশেষ করে আপনারা একটা জিনিস জানেন যে সচিবালয়ে ডিসি নিয়োগকে কেন্দ্র করে একটি বিতর্ক সামনে এসেছিল, একটি কমিটি করে দেওয়া হয়েছিল। ওই পূর্বের সরকারের মতোই তদন্ত হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে, এখন পর্যন্ত সেটা আমরা আলোর মুখ দেখতে পাইনি। গত কয়েকদিন আগে সচিবালয়ে আরো একটি বড় অঘটন ঘটে গেছে, যেটি আমি মনে করি যে শুধুমাত্র সচিবালয় নয়, আমাদের জাতির জন্য একটা বড় রকমের হুমকি। যে সচিবালয়ের মতো স্পর্শকাতর সুরক্ষিত জায়গায় এইভাবে আগুন ধরলো এবং আগুনে 4-5টি ফ্লোর এইভাবে আপনার ধ্বংস হয়ে গেল। তো এই বাস্তবতায় আমরা মনে করি যে আমাদের মধ্যে জাতীয় ঐক্য সংহতির বিকল্প নাই আগামীর রাষ্ট্র পুনর্গঠনে। এই গণ অভ্যুত্থানের একটা ঘোষণাপত্র থাকা দরকার ছিল, সেটি অনেক আগে থেকেই সকলের দ্বারা এটা উপলব্ধি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত হয়নি। ছাত্ররা একটি ঘোষণাপত্র দেওয়ার জন্য মনস্থির করেছিল, কিন্তু আমরা পরিষ্কারভাবেই সকলকে জানিয়ে দিয়েছিলাম যে এটি কোনো মাত্র ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিষয় না, এটি সমগ্র জাতির বিষয়। বিশেষ করে যেভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এরকম একটি আন্দোলন গড়ে তুলেছিলাম, সে একইভাবে জুলাই ঘোষণাপত্রটি হতে হবে।
এবং এখানে উদ্যোগ নিতে পারে সরকার। তো আমরা সরকারকে ধন্যবাদ জানাই, তারা রাষ্ট্রীয়ভাবে এই আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছে, রক্ত দিয়েছে এবং এই দীর্ঘ 36 দিনের লড়াই সংগ্রামে রাজপথে ছিল, তাদের এই ত্যাগকে সম্মান করে, জন আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্রীয় পর্যায় থেকে সরকার এই জুলাই ঘোষণাপত্র গ্রহণের উদ্যোগ নিয়েছে। সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই এবং একই সাথে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা আহ্বান জানাই, গণহত্যার বিচার, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানো এবং শেখ হাসিনা সহ এই গণহত্যার যারা মাস্টারমাইন্ড ছিল তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ভারতে শেখ হাসিনা পালিয়ে গেছেন, ওবায়দুল কাদেররা পালিয়ে গেছেন, তাদেরকে ফিরিয়ে আনা দরকার। কারণ এই আওয়ামী লীগকে যদি আমরা এই গণহত্যার দায়ে যদি বিচারের মুখোমুখি করতে না পারি, শেখ হাসিনা, ওবায়দুল কাদেরদের ফাঁসি নিশ্চিত করা না যায়, তাহলে আগামীতে এরকমের এই গণহত্যা আরো ঘটবে, এরকম ফ্যাসিস্ট আরো তৈরি হবে। এই ঘটনার একটা শক্ত বিচার হতে হবে, অবশ্যই সেই বিচার হবে আন্তর্জাতিক মানদণ্ডে। সেক্ষেত্রে সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে এবং নির্বাচন অবশ্যই আমাদের একটা ফাইনাল ডেস্টিনেশন, আমাদের সর্বশেষ গন্তব্য। রাষ্ট্র সংস্কার এবং আলাপ আলোচনার পরে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা ক্ষমতার পালাবদল ঘটবে। কিন্তু তার আগের যে কার্যক্রমগুলো, এই যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা, গণহত্যার সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করা, দেশের থেকে গত 16 বছরে যারা অর্থ পাচার, লুটপাট করে দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে তাদের বিচার করা, যারা গুম খুন করেছে তাদের বিচার করা, এবং এই যে দলদাস প্রশাসন, আপনারা কি মনে করেন সরকার পরিবর্তন হয়েছে, প্রশাসন একেবারে ভালো হয়েছে? প্রশাসনের মধ্যে এখনো যারা আছে, এই আমলারাই তো এই শেখ হাসিনার ফ্যাসিবাদের বড় খুঁটি ছিল। এই প্রশাসনই তো শেখ হাসিনাকে গুম খুনে সহযোগিতা করেছে। কয়জনের চাকরি গিয়েছে, কয়জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে? সম্পূর্ণ সেটআপটা আগের সেটআপই আছে, শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তির বদল হয়েছে, সিস্টেমের বদল হয় নাই। এবং এখনো বড় বড় অপরাধীরা, ক্রিমিনালরা, গুম খুন লুটপাটের সাথে জড়িতরা প্রশাসনে আছে, ব্যবসায়ী কমিউনিটি আছে, সমস্ত জায়গা আছে। কাজে এদেরকে চিহ্নিত করে যদি বিচারের মুখোমুখি না করা হয়, তাহলে শুধুমাত্র একটা নির্বাচন হলে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে না। তো এই দেশ জাতির প্রয়োজনীয়তা উপলব্ধি করেই আমাদের জায়গা থেকে আমরা রাজনৈতিক দলসমূহ, বিভিন্ন সংগঠন এবং ছাত্র নাগরিকদের মধ্যে একটা জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার জন্য আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তার অংশ হিসেবে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের এই নিবন্ধনের পরেও গণ অধিকার পরিষদ নামে আরো আমাদের কিছু সহকর্মীরা একটি অংশে বিভক্ত হয়ে কার্যক্রম চালিয়েছে। সেক্ষেত্রে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে দেশ এবং জাতির স্বার্থে নিজেদের ক্ষুদ্র চিন্তা ভাবনা কিংবা নিজেদের মতকে এক পাশে রেখে আমরা আজকে থেকে একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এবং আপনারা দেখেছেন যে বিশেষ করে যেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আজকের এই গণ অভ্যুত্থান এবং আজকে যে জাতির মুক্তির পথ রচিত হয়েছে, সেই 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, প্রধান নেতা ছিলেন আহ্বায়ক হাসান আল মামুন, অন্য নেতৃবৃন্দ রাশেদ খান, আমি, ফারুক হাসান, এখানে যারাই নেতৃবৃন্দ আছে তারা কিন্তু ওই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়েই গড়ে উঠেছে। সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আজকে 2024-এর এই গণ অভ্যুত্থানে এই নেতৃবৃন্দই কিন্তু 18 থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবেই লড়াই সংগ্রামের মাধ্যমে একটা ভূমিকা পালন করেছে। এই আন্দোলনে তাদের অনেক অবদান এবং ত্যাগ রয়েছে। 2024-এর আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় পর্যায় থেকে সহায়তা করা হচ্ছে, খোঁজখবর নেওয়া হচ্ছে। যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যদিও যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটি পর্যাপ্ত নয় এবং আমরা দেখতে পাচ্ছি এখনো আহতরা চিকিৎসা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছে, সহযোগিতা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করছে। একই সাথে সরকারকে আমরা এটিও বলে দিতে চাই, কোটা সংস্কার আন্দোলন যেহেতু এই গণ অভ্যুত্থানের পটভূমি এবং ভিত্তি রচনা করেছে, 2018 সালের আন্দোলন করতে গিয়েও অনেকে আহত হয়েছিলেন। আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুলের নির্মম নিষ্ঠুর পরিণতি আপনারা দেখেছেন। ছাত্রলীগের দুর্বৃত্তরা কিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। ইডেন কলেজের শিক্ষার্থী লুৎফুল্লাহ লুমাকে
কিভাবে লাঞ্ছিত করেছে, লালমাটিয়া কলেজের শিক্ষার্থী মরিয়ম মান্নানকে কিভাবে হেনস্থা করেছিল, এরকমের অনেক ঘটনা রয়েছে। আমাদের ছাত্র নেতৃবৃন্দ সেই সময় আন্দোলন করতে গিয়ে অনেকের নামে মামলা হয়েছিল। তো সরকারের প্রতি একই সাথে আমাদের আহ্বান থাকবে, এই কোটা সংস্কার আন্দোলন সহ গত 1.5 দশকে যারাই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নিহত হয়েছে, যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রত্যেককে রাষ্ট্রীয় পর্যায় থেকে ক্ষতিপূরণ দিতে হবে এবং এই বিষয়ে সরকারকে দ্রুত সময়ের মধ্যে আমরা উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাই। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সংবাদ সম্মেলন শেষ করতে চাই। একজন বোধহয় কিছু বলতে পারে। আচ্ছা ভাই বলে আচ্ছা, আপনারা সবাই মিলে দ্বিতীয় অংশে যারা ছিলেন বা দুটো অংশ বিভক্ত ছিল, তো আপনারা সবাই মিলে একসাথে একীভূত হলেন কিনা বা ওখানে আবার কেউ থাকবে কিনা বা সবাই একসাথে আসলেন কিনা, 1 নম্বর। আর 2 নম্বর কথা, কি পথ নিয়ে আপনি ফিরলেন? সবার তো একটা করে পথ আছে। আচ্ছা, ধন্যবাদ জানাই। এখানে আমাদের যে বক্তব্য, সেই বক্তব্যে আমরা অলরেডি পরিষ্কার করেছি যে গণ অধিকার পরিষদ মাঝখানে বেশ কিছু মতানৈক্যের কারণে আমরা দুটি রাস্তায় আলাদাভাবে পথ চলা শুরু করেছিলাম। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা মনে করি সময়ের প্রয়োজনে জাতিকে এখন নতুন করে নতুন মেসেজ দেওয়া প্রয়োজন এবং জনগণও চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ। ওই ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের প্রথম এবং প্রধানতম স্টেপ হিসাবে আমরা সেই দুটো পথকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছি এবং এখানে গণ অধিকার পরিষদ আগে দুটো ব্যানার ছিল, সেই দুটো ব্যানারকে আমরা আজকে থেকে একটা ব্যানারে পরিণত করেছি। এখন প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে, সে চাইলে আপনার ডান দিকেও হাঁটতে পারে, বাম দিকেও হাঁটতে পারে, কাউকে জোর করে আপনি ডানে কিংবা বামে বাধ্য করতে পারেন না। কিন্তু আমাদের কথা পরিষ্কার, এখন রাস্তা একটাই গণ অধিকার পরিষদের। যারা গণ অধিকার পরিষদের রাজনীতি করতে চায়, তারা যদি মনে করে যে না আমরা এই তারুণ্যের সাথে একসাথে কাজ করবো ভবিষ্যতে নতুন বাংলাদেশ বিনির্মাণে, তারা করতে পারে। এখন এখানে যারা আছে, এখানে সবাই যে গণ অধিকার করবে তাও না। কেউ যদি মনে করে না আমি ভাই গণ অধিকার করবো না, আমি অমুক দল করবো, করতে পারে। কিন্তু আমরা সবাইকে গণ অধিকারে উন্মুক্তভাবে সাদরে আমরা আহ্বান জানাচ্ছি। আজকে থেকে গণ অধিকার পরিষদ একীভূত হয়ে গেছে এবং আজকে থেকে গণ অধিকার পরিষদ একসাথে আমরা ইনশাআল্লাহ আগামীতে পথ চলবো। দেখেন আমি একটু বলি এটার সাথে, সেটা হলো আমরা আমি আবারও বলছি, আমাদের গণ অধিকার পরিষদের যে উত্থান, এই উত্থানের ফান্ডামেন্টাল ফাউন্ডেশনটা হচ্ছে কিন্তু 2018 সালের কোটা আন্দোলন। আর এই কোটা আন্দোলনের সম্মুখ সারির লিডারশিপ যারা আমরা ছিলাম, মানে 4 জন যদি বলেন, সবাই ছিল আমরা। তো আমরা মিডিয়া ফেস ওই সময়, বিশেষ করে হাসান আল মামুন আমাদের আহ্বায়ক ছিল, তারপরে জয়েন্ট কনভেনর আমি ছিলাম, রাশেদ খান, নুরুল হক নূর, আমাদের মোটামুটি সবাই। কিন্তু এখন বর্তমানে যারা আমরা আরেকটি পথে দীর্ঘদিন মাঝখানে রাজনীতি করেছি, তাদের মধ্যে কিন্তু এখানে সবাই আছে। হ্যাঁ, এখানে আমাদের রয়েছেন আমাদের কেন্দ্রীয় নেতা ইমামউদ্দিন এবং মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি। এখানে রয়েছেন আমাদের উচ্চতর পরিষদের সদস্য আমাদের মোহাম্মদ মাহবুব জনি ভাই। আমাদের রয়েছেন আমাদের কেন্দ্রীয় নেতা সাকিব হুসাইন, আমাদের যুব অধিকার পরিষদ আমাদের যে উইং, ওটার সভাপতি। আমাদের এখানে রয়েছেন নাজমুল হুসাইন, কেন্দ্রীয় নেতা। আমাদের এখানে রয়েছেন সুমন ভাই, সে কেন্দ্রীয় নেতা। ইসমাইল আহমেদ বন্ধন, সে আমাদের কেন্দ্রীয় নেতা। এখানে আমাদের রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ, সে মহানগর উত্তরের সাধারণ সম্পাদক। এখানে শফিকুল ইসলাম রতন, সেই মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক। এখানে রয়েছেন আমাদের হযরত আলী, আমাদের কেন্দ্রীয়, আমাদের বিস্তারিত না আমরা আপনার কাছে জানতে চাই। আমরা একটা লেটার দেখেছি যে আপনাকে বহিষ্কার করা হয়েছে ওই গণ অধিকার পরিষদ এখান থেকে, এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আরেকজন আছে আপনাদের পরিচিত মুখ, আমরা সবসময় যারা দেখছি গণ অধিকার পরিষদের ব্যানারে আন্দোলন সংগ্রাম করছে, তার অবস্থান একটু ক্লিয়ার। আমরা গতকালকে আমাদের মিটিং হয়েছে, আমরা মিটিংয়ে বলেছি যে আমরা আজকে থেকে গণ অধিকার পরিষদ আর দুটো রাখবো না। আমরা একটাই গণ অধিকার পরিষদ রাখবো এবং একটাই গণ অধিকার পরিষদ থাকবে। জনগণের এটাই চাই। তার আলোকেই আমরা গতকালকেই মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি। তারপরেও আমরা বলেছি যে আসলে রাজনীতি কাউকে জোর করে ছাপিয়ে দেওয়া যায় না কারো উপরে। কেউ যদি ব্যক্তিগতভাবে মনে করেন যে আমি আসলে গণ অধিকারে রাজনীতি করতে চাই না বা অন্য দল করতে চাই বা নতুনভাবে আমি ভিন্ন কোনো নামে করতে চাই, ওয়েলকাম, আমাদের কোনো আপত্তি নেই। তারা হয়তো যদি মনে করে ভিন্ন নামে করবে, কিন্তু প্ল্যাটফর্ম আজকে থেকে একটাই এবং উন্মুক্তভাবে। আর আপনি যেটা বলছেন, এ ধরনের কোনো লেটার আমার চোখে পড়ে নাই। যদি কেউ দিয়ে থাকে, এটা আসলে হয়তো এডিট করা বা ভুয়া হতে পারে। কারণ গণ অধিকার পরিষদের লিডারশিপে তো আমরাই ছিলাম।
তা আমরা তো এক জায়গায় হয়ে গেছি। এর বাইরে মানে বিষয়টা এমন কিনা যে আপনি ওই অংশ থেকে একা বা আপনার একটা অংশ নিয়ে এসে না 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 বলছেন যে আমরা এক হলাম, মূলত আসলে সেটার মতো সেটা ঠিকই ওই আছে, পুরো এরকম কিনা? অংশটার নেতৃত্বে ছিল ফারুক হাসান। আপনার সভাপতি কই? মানে আপনি ওই পুরো অংশটা, কারণ রেজা কিবরিয়া ভাই সহ ছিলেন, রেজা কিবরিয়া ভাই বের হয়ে গেছেন ওইখান থেকে। সুতরাং সেখানে আমি একটু বলি, আমরা yes, yes. আমরা যখন আলাদাভাবে পথ চলা শুরু করি তখন আমাদের এই অংশের মানে আমাদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমরা যাকে সম্মানিত করেছিলাম ডক্টর রেজা কিবরিয়া সাহেব, তো রেজা কিবরিয়া সাহেব আমাদের অংশের আহ্বায়ক ছিলেন। তো যাই হোক, তারপরে দীর্ঘ মাঝখানে নানান মানে আপনার আন্দোলন সংগ্রামের কারণে তিনিও একসময় ফিজিক্যালি আসলে রাজনীতিতে খুব একটা অ্যাক্টিভ নাই, তারপর তিনিও দায়িত্ব থেকে একসময় অব্যাহতি নেন। তারপরে আমরা আমাদের কর্নেল মিয়া মুর্শিদুজ্জামানকে আমরা আহ্বায়কের দায়িত্ব দিই। ওনাদের দায়িত্ব দিলেও মূলত এই গণ অধিকার পরিষদ যেহেতু তারুণ্যের একটি রাজনৈতিক দল বা তারুণ্যকে বেস করে এটি গড়ে উঠেছে, সুতরাং ওই অংশের মানে আমাকে কেন্দ্র করেই বলা যায় যে আমাদের ওই পার্টি রান হয়েছে। তো তারপরেও যেহেতু আমরা গণ অধিকার পরিষদকে আজকে একভূত করেছি এবং এটি একটি চলমান প্রক্রিয়া, আমরা কিন্তু বলছি না যে আজকে আমাদের রাস্তা একবারে বন্ধ হয়ে গেল, আমরা এটি চলমান রাখছি। হ্যাঁ, এটি আমাদের আলোচনা চলছে। আশা করি যে দু একজন আমাদের বাইরে আছে, আমাদের প্রক্রিয়ার বাইরে, তারা হয়তো অতি অল্প সময়ে চলে আসবে আমাদের সাথে। ৭২ সংবিধান নিয়ে আপনাদের অবস্থানটা কি? যারা তারা একটা খবর রচনা করতে চায়। প্রথম কথা হচ্ছে আমরা এটা পূর্বের বক্তব্যে বলেছি যে কোনো দেশেরই সংবিধান যদি দেখেন মানে প্রায় 60 to 70% মৌলিক কথা সংবিধানে একই ধরনের থাকে। এখন ধর আমরা যদি এই সংবিধানটাকে কবর দিয়ে ছুঁড়ে ফেলে একটা সংবিধান লিখি, সেখানেও কিন্তু বেসিক কথাগুলো ইভেন আপনি যদি লিখতে দেন যাকে অলরেডি সম্ভবত 2-3টি খসড়া সংবিধান মানে বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের উদ্যোগে বাজারে এসেছে বা আপনাদের সামনে ডকুমেন্ট আছে, দেখবেন যে প্রায় 70 to 75% ডকুমেন্টস একেবারে সেম। তো সেই ক্ষেত্রে আমি মনে করি সংবিধান তো আর 72-এর সংবিধান এখন নাই, ওই সংবিধান এ পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। কাজে এটা 72-এর সংবিধান কিংবা 84-র সংবিধান, 91-এর সংবিধান, 11-র সংবিধান এইভাবে বোধহয় বলার সুযোগ নেই। আর যদি 72 সালে যদি সংবিধানের আমরা ধরে থাকি যে ভিত্তি, যে প্রথম দিকে এই 72-এ আনুষ্ঠানিকভাবে সংবিধান রচনা হয়েছে, মুক্তিযুদ্ধে 71-এ আমরা দেশ স্বাধীনের পরপর স্বাধীন রাষ্ট্র হিসেবে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের একটা সংবিধান প্রয়োজন দরকার ছিল। সেক্ষেত্রে সেই মুক্তিযুদ্ধের পরের সংবিধানকে তো আমরা অস্বীকার করতে পারবো না, মুক্তিযুদ্ধকে তো আমরা অস্বীকার করতে পারবো না। একটা জাতি জীবনে একবারই স্বাধীন হয়, 71-কে অস্বীকার করার কোনো উপায় নেই। আর 24 কিংবা 18 কিংবা 90 এর সাথে কিন্তু 71-এর তুলনা হয় না। 71 আমাদের জন্ম হয়েছে, পরবর্তী ধাপগুলো আমাদের বিকাশের পথ। কাজেই সেই ক্ষেত্রে 71-এর সাথে কোনো কিছু তুলনা করা চলে না। সংবিধানের সংশোধনের বেশ কিছু প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি, রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তাদের মতামত সংবিধান সংস্কার কমিটির কাছে দিয়েছে। আশা করি সেটা একটা বাস্তবায়ন আমরা দেখতে পাবো। আরেকটি কথা আপনাদেরকে বিনয়ের সাথেই বলি, বিকজ আমরা একেবারেই তরুণ এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে আসায় আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই উত্থানের জন্য রাজনৈতিক একটা কণ্টকাকীর্ণ সময়ে, একটা প্রতিকূল সময়ে সাংবাদিকদের অত্যন্ত ইতিবাচক একটা ভূমিকা আমরা লক্ষ্য করেছি। এখন গণহারে যাকে তাকে ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসর বলে অনেক হাউসে আপনার চাকরিচ্যুত করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে, অনেক সাংবাদিককে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে ব্যক্তিগত স্বার্থের কারণে। এই ঘটনাগুলোর আমরা নিন্দা জানাই এবং সাংবাদিকদেরকে যেন হয়রানি না করা হয়। সচিবালয়ে প্রবেশ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেখানেও যেন সাংবাদিকদের পরিপূর্ণ অ্যাক্সেস দিতে হবে। 4th স্টেট হিসেবে এখন গণমাধ্যমকে পরিপূর্ণ বিকাশ হতে হবে এবং স্বাধীন সাংবাদিকতা একটা নতুন পথ রচনা করতে হবে। সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদ তাদেরকে সব ধরনের সহযোগিতা করবে এবং যেহেতু গণ অধিকার পরিষদ, যার সংক্ষিপ্ত নাম জিওপি, একটি নিবন্ধিত রাজনৈতিক দল, কাজী আমরা আপনাদের প্রতি অনুরোধ করব যে আপনারা পত্রিকায় অনেকে এতদিন যদি লিখছে যে মাঝে মাঝে সবাই না, 2-1 এক অংশ বা এরকম একটা লিখছে, এরকম না লেখাটার অনুরোধ করব। এবং একই সাথে আমাদের বিশেষ করে নিবন্ধিত একটা নাম, একই নামে কিন্তু একাধিক দল নিবন্ধিত না, একটা দলই নিবন্ধিত হয়। এবং আমাদের সহযোদ্ধা 2018 সালে তার অনেক অবদান রয়েছে। ডাকসু হামলায় তিনি তার কান আপনার ফেটে গিয়েছিলেন
এই যে আজকের যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র আন্দোলন, এই আন্দোলন করতে গিয়ে অনেকবার শারীরিকভাবে আমরা সবাই লাঞ্ছিত হয়েছি, নির্যাতিত হয়েছি। ডাকসুর সময় এজিএস পদপ্রার্থী ছিলেন ফারুক হাসান ভাই সহ ওই অংশের এখানে মহানগর কেন্দ্রীয় নেতা, উচ্চতর পরিষদ, অঙ্গ সংগঠন সব নেতৃবৃন্দ এখানে এসেছেন। কাজী তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের মধ্যে এটাই হচ্ছে তরুণদের শক্তি, যে তরুণদের মধ্যে মতানৈক্য থাকে বাট সেটা একটা পর্যায়ে গিয়ে ঐক্যবদ্ধ হয়। তো আপনাদেরকেও ইতিবাচক ভাবে আমাদের পাশে থাকার আহ্বান জানাবো। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর আমরা আমাদের সাকিব ভাই দেবে। আচ্ছা, ওই আমাদের এই প্রক্রিয়ার সাথে অন্যতম দুজন ব্যক্তি যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে, একজন আমাদের উচ্চতর পরিষদের সদস্য আরিফ তালুকদার এই অংশের, এবং আরেকজন ওই অংশের উচ্চতর পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় নেতা সাকিব ভাই। আচ্ছা, ধন্যবাদ। ভালো লাগছে যে তারুণ্যের শক্তিটাকে এক করা হচ্ছে এবং আমরা এই জায়গা থেকে আসলে ঐক্যবদ্ধ হওয়ার পরিকল্পনাটা করেছি। সেটা হলো যে আমাদের অতীতে যে ভুলভ্রান্তিগুলো ছিল, আমরা আসলে 2018 সাল থেকে বাংলাদেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠার কথা বলেই আমাদের রাজনীতিটা শুরু হয়েছিল এবং আপনার হচ্ছে 2018 সালে আমাদের যে ইচ্ছাটা ছিল যে বাংলাদেশে একটা স্বৈরাচারী ব্যবস্থা জারি ছিল, শেখ হাসিনার রেজিম ছিল এবং ফ্যাসিবাদী একটা রেজিম ছিল। সেই ফ্যাসিবাদী রেজিমটাকে আপনার হচ্ছে উৎখাত করে বাংলাদেশে একটা নতুন রাজনীতি দেওয়ার জন্য আমাদের পথ চলাটা শুরু হয়েছিল। মাঝখানে আমাদের বেশ কিছু আপনার হচ্ছে মনোমালিন্য এবং এগুলো বেশ অনেক বড় বড় পর্যায়ের মনোমালিন্য তৈরি হয়েছিল, খারাপ লাগা তৈরি হয়েছিল। সেই জিনিসগুলোকে ভুলে আমরা যখন 24-এ আপনার হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বাংলাদেশে ফ্যাসিবাদ ঘটানোর যে একটা বড় আন্দোলন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বড় আর আন্দোলন কখনো হয়নি। সেই আন্দোলনে দেখেছি যে আমাদের অনেক ভাই, হাজার হাজার ভাই নিহত হয়েছেন, আহত হয়েছেন। কিন্তু আমাদের এই দুইটি অংশ ছিল গণ অধিকার পরিষদের দুইটি অংশই এই 24-এ গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ সমভূমিকা রেখেছে এবং